আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামিদ। যেই সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, সত্যি কথা বলতে আই কন্ট্যাক্টটা আমি এই জায়গায় না, আমার আই কন্ট্যাক্টটা একটু ওই দিকে থাকবে। কারণটা হচ্ছে একটা টিভি আছে সেই জায়গাটাতে, এবং সেই টিভিতে আমি দেখছি আর্জেন্টিনার ম্যাচের এই মুহূর্তে আর মনে হয় 2 বা 3 মিনিট সময় বাকি আছে মিশরের সঙ্গে। 3-2 গোলে আর্জেন্টিনা এগিয়ে আছে। হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ, মানে ইট ইজ অ্যাকচুয়ালি। 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে ছিল। সেই জায়গা থেকে লিওনেল মেসি ডান দিক থেকে খেলা শুরু করেছেন। এটা আমার কাছে সবচেয়ে প্রথম অবাক করা জায়গা ছিল। ডান দিক থেকে খেলা শুরু করেছেন। এর পরবর্তী পর্যায়ে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, প্রথমে তিনি একটা অ্যাসিস্ট করেছেন, যেখান থেকে কুতি রোমেরো গোল দিয়েছেন। এরপরে লিওনেল মেসি নিজের গোলের অ্যাসিস্ট নিজেই করেছেন। ডান দিক থেকে প্রথমে একটা ক্রস করেছিলেন, সেই ক্রস করার পরে সেই ক্রস থেকে গোল করতে পারেন নাই দুজন যারা ছিলেন। একটা হলুদ কার্ড এই মুহূর্তে কে খাইলো? কেউ একজন খেয়েছে হয়তো হলুদ কার্ড। মোহাম্মদ সালাহ হলুদ কার্ড খাচ্ছেন খুব সম্ভবত, আমি আমার ওই অ্যাঙ্গেল থেকে যা দেখছি। যাই হোক, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা আমাকে দেখছেন, সেটা যদি আমি বলতে যাই তাহলে মানে হোয়াট আ ম্যাচ, ইটস স্টিল গোয়িং। এখনও ম্যাচ শেষ হয় নাই। আর কতক্ষণের মতো সময় বাকি আছে, হয়তো বা 2 মিনিটের মতো সময় বাকি আছে খুব সম্ভবত। 90 মিনিটস ক্রস হয়ে যাওয়ার পরে আর্জেন্টিনা তাদের সেকেন্ড গোলটা পেয়েছে। এরপরে আর্জেন্টিনা তাদের থার্ড গোলটা পেয়েছে। এনজো ফার্নান্দেজ সেই জায়গা থেকে লাউতারো মার্টিনেজ একটা ক্রস করেছিলেন। আজকে কিন্তু লাউতারো মার্টিনেজকে সেকেন্ড হাফে নামানো হয়েছে, ফার্স্ট হাফে নামানো হয় নাই। ডেফিনেটলি এটা একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্তের জায়গা, কারণ লাউতারো মার্টিনেজের কিন্তু সেকেন্ড হাফে গোলের রেকর্ডটা অনেক বেশি। তার একটা রেকর্ডও আছে ইন্টার মিলানের হয়ে, 4টা গোল করেছিলেন তিনি সাব নেমে। আপনি যদি কোপা আমেরিকা চিন্তা করেন 2024 সালে, সেই 2024 সালের কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজ 5টা গোলের মধ্যে 3টা গোল করেছিলেন সাবস্টিটিউট নেমে। আমি একটু দেখার চেষ্টা করছি এখনও আসলে কি আলোচনা চলছে, তারা কি আলোচনা করছেন। কিছু একটা মনে হয় ঝামেলা হয়েছে, আমি জানি না। দর্শক যারা ঠিক এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, যমুনার পর্দায় যারা চোখ রেখেছেন, ডেফিনেটলি সেই সঙ্গে তো আরেকটা স্ক্রিনে আপনি নিশ্চয়ই খেলা দেখছেন। 3-2 গোলে আর্জেন্টিনা এগিয়ে আছে। ইজিপ্টের কোচ কিছু একটা বলছিলেন বা বলার চেষ্টা করছিলেন, কোচের সঙ্গে রেফারির একটা কিছু বাক্য বিনিময় হয়েছে। এনিওয়েজ, আমার মনে হয় আমরা আমাদের আজকের দিনের অতিথিদের সঙ্গে যুক্ত হতে কি পারি কি না। আমাদের যদি আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে যদি অনুমতি পাওয়া যায়, আমাদের যারা স্টুডিওতে অতিথি আছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই আসলে। কারণ ঠিক এই জায়গাটাতে আমরা একসঙ্গে একটা ওয়াচ অ্যালংও করতে চাই, কিছু সময় বাকি আছে। এবং সত্যি কথা বলতে একটু বায়াসড অতিথি আজকে আমাদের, বায়াসড অতিথি। কারণ হচ্ছে তিনজনই মনে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। মাঝখানে একজন আর্জেন্টিনার জার্সি পরেই আছেন, আহমেদ বিন পারভেজ থাকেন তিনি আমাদের সঙ্গে সবসময়। হি ইজ ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান। মাঝখানে কে আছেন একটু আপনার পরিচয়টা জানি। আমি নুসরাত জাহান রিচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে যমুনা টেলিভিশনে ইন্টার্ন করছি। ওকে, এই পাশে কে আছেন? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ উসওয়াত ইমাম। আমি একজন এন্টারপ্রেনার, জব করার পরে এখন উদ্যোক্তা হিসেবে কাজ করছি আমার প্রতিষ্ঠানে। উদ্যোক্তা হিসেবে কাজ করছেন আপনি। তবে এই জায়গাটায় উদ্যোক্তা তো অ্যাটাকের ক্ষেত্রে সবসময় লিওনেল মেসির 2টা উদ্যোগে আর্জেন্টিনা গোল পেয়েছে। 3 নম্বর উদ্যোক্তা সেই জায়গাটায় লাউতারো মার্টিনেজের ছিল। এখনও খেলা চলছে, কত মিনিট বাকি আছে? ওই পাশে আমাদের যদি ক্যামেরার পেছনে দাদা যদি একটু আমাকে হেল্প করেন, কত মিনিট বাকি আছে একটু যদি আমাকে বলেন। 7 মিনিটের খেলা 10 মিনিট হয়ে গেছে। ওকে, মানে 30 সেকেন্ড, ওভার, মেবি 30 সেকেন্ড। মানে তাইলে 3 মিনিট কেন ওভার? কে মেসির কাছ থেকে কি আরেকটা গোল দেখতে চাই আমরা? বাদিক থেকে আক্রমণ, লাউতারো মার্টিনেজ সেই জায়গাটায় আছেন, 3 জন মিলে তাকে ঘিরে ধরেছেন। একটা কাটব্যাক হবে কিনা লাউতারো মার্টিনেজ না, তিনি সেই জায়গাটায় চেষ্টা করছিলেন তার নিজের মতো করে ড্রিবল করতে। পরবর্তী সময় কারো একজনের গায়ে ডিফ্লেক্ট হয়ে বলটা বাইরে চলে গেল। নাও ইটস আ রেসলিং ম্যাচ। লাউতারো মার্টিনেজ অপোনেন্টের একজন ডিফেন্ডারকে বলছিলেন যে তুই আমারে চিনিস। তিনি হয়তো বলছিলেন যে তোমার নাম তো লাউতারো মার্টিনেজ, না চেনার কি আছে? তো বললো যে তুই বেয়াদবি কেন করিস? ফুটবল ডার্টি গেম পারভেজ, এরকমই হয় আসলে, নট জেন্টলম্যানস গেম লাইক ক্রিকেট। অনেক টেনশন হচ্ছে সত্যি কথা বলতে, মানে কথা কি বলবো কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না টু বি অনেস্ট। বাট ওভার হওয়ার একটা রিজন আছে, 7 মিনিটটা এক্সট্রা হয়ে যাওয়ার। কারণ আর্জেন্টিনা আসলে তাদের থার্ড গোলটা দিয়েছিল এই এক্সট্রা টাইমের 2য় মিনিটে গিয়ে, এবং তারপর তাদের সেলিব্রেশনের জন্য একটা ব্রেক। তারপর হচ্ছে ইজিপ্টের কোচিং স্টাফ থেকে বোধহয় রেফারির সঙ্গে বেশ কিছু বাকবিতণ্ডা হয়েছে। শেষ বাঁশি কি শুনে ফেললাম কিনা? শেষ বাঁশি শুনলাম, লিওনেল মেসি ইজ ক্রাইং। ডেফিনেটলি এই জায়গা থেকে একটা বিষয়ে বলতে আমার কোনো দ্বিধা নাই, যদি একদম ক্যামেরাটা আমাকে ক্লোজ কাটা হয়। একটা বিষয় বলতে আমার কোনো দ্বিধা নাই, সেটা হচ্ছে বংশ পরম্পরায় আমার বাসাতে ব্রাজিলের সমর্থনের জায়গাটাই বেশি। আমি 1998 সাল থেকে বিশ্বকাপ দেখি। আমি ডুঙ্গা তাফারেলের আমলের মানুষ, রোনাল্ডো নাজারিওর সময়ের মানুষ, রোনালদিনহোর সময়ের মানুষ।
আমার বাসায় বংশ পরম্পরায় ব্রাজিলের সমর্থকের জায়গাটা বেশি। যেহেতু পরবর্তী সময়ে টেলিভিশনে কাজ করে বিশ্লেষক হয়েছে, আমি কোনো দলকে সাপোর্ট করি না, কিন্তু আমি আজকে এই জায়গা থেকে আমার একদম মনের ব্যক্তিগত জায়গার কথাটা বলি, মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আমি ম্যারাডোনাকে দেখি নাই, আমি পেলেকে দেখি নাই, আমি রোনাল্ডো নাজারিওকে দেখেছি, আমি রোনালদিনহোকে দেখেছি। আমি বলতে পারি হ্যাঁ, রোনালদিনহো মাঝখানের 4 বছর যা করেছেন ওইটা কেউ কোনোদিন করতে পারেনি, বাট অ্যাজ ফার অ্যাজ কনসিস্টেন্সি, অ্যাজ ফার অ্যাজ বিগ ম্যাচ ইজ কনসার্ন, লিওনেল মেসির উপরে আমি আমার লাইফ টাইমে কাউকে দেখি নাই। আমি জানি না ম্যারাডোনা এতটা ভালো ছিলেন কিনা, আমি দেখি নাই, তাই বলতে পারবো না তখনকার ফুটবলের সঙ্গে তুলনা নেই। তবে সর্বশেষ 24 বছর আমি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছি, লিওনেল মেসির উপর আমি আসলে কাউকেই দেখি নাই। মুজতামিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হবেন আমেরিকা থেকে। তারেক, আমি কোনো আর্জেন্টাইন সাপোর্টার না, বলতে পারেন যে আর্জেন্টিনা হারলে আমি খুশি হই, বিষয়টা সেরকমও না। আমি ফুটবলের সমর্থক, বাট আমি ডাইহার্ড আর্জেন্টিনার সাপোর্টার না, বাট আই হ্যাভ বিকাম ইমোশনাল লিওনেল মেসির এই পারফরমেন্স দেখে। কিভাবে মূল্যায়ন করবেন? আমি মেসি শুরুতে পেনাল্টি মিসের পর যেভাবে তিনি নিজে গোল করলেন, গোল করালেন এবং দারুণ একটা প্রত্যাবর্তনের গল্প লিখে দলকে জেতালেন, নিয়ে গেলেন শেষ 8-এ, এটা বর্ণনা মানে এটা লিওনেল মেসি বলেই সম্ভব। আমরা এর আগে নেইমারকে দেখেছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখেছি, তারা কিন্তু সেই আস্থার প্রতিদানটা দিতে পারেননি। তারাও কিন্তু এই বর্তমান ফুটবলের মহাতারকা। তারা কিন্তু মেসি যে তাদের থেকে আলাদা সেটা তিনি প্রমাণ করলেন আজকে আটলান্টায়, এবং সেটি এই মিশরের বিপক্ষে ম্যাচে। আপনি দেখেন শেষ আমি একদম এক্সাক্ট তৃতীয় গোলটা কত মিনিটে এসেছে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু 4 মিনিটের মধ্যে 2টি গোল এসেছে। একটি গোল মেসি করিয়েছেন এবং পরের গোলটা তিনি নিজে করেছেন, এবং যে শটে তিনি গোল করেছেন, এইভাবে আসলে মেসিকে গোল করতে খুব কমই দেখা যায়। মনে হচ্ছে যে পেনাল্টি মিসের যে আক্রোশ, যে তার যে মানে অপূর্ণতা, সেটা তিনি হয়তো এই শটে পুরোটাই তিনি দিয়েছেন। এবং মুস্তফা শাবের যিনি অসাধারণ খেলেছিলেন, তার কাছে এটা কোনো ভাষা ছিল না। এবং আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে মানে এটা ফুটবল, আমরা এর আগে এরকম একটা ম্যাচ দেখেছি ফ্রান্সের বিপক্ষে বা নেদারল্যান্ডসের বিপক্ষে গত বিশ্বকাপে, এবং কনফিডেন্স বিল্ড আপের বা সবকিছু মিলে যদি বলেন যে এইভাবে কামব্যাক করা যায়। আমরা এর আগে দেখেছি যে আর্জেন্টিনা আগে গোল করেছে, তারপর তারা পিছিয়ে পড়েছে বা সমতায় থেকে তারপর তারা ম্যাচ জিতেছে, কিন্তু এভাবে ম্যাচে পিছিয়ে থেকে তারপর শেষ মুহূর্তে এসে কামব্যাক করা, যেটা আমরা ম্যাক্সিমাম আমার যতটুকু মনে পড়ে যে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে আমরা প্রায় সময় সেটা দেখি, কিন্তু সেটা যে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি এবং তার দল সেটা করে দেখাবে, এটা এইবারের ফুটবল বিশ্বকাপের আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। এবং যারা মেসি ভক্ত বা মেসিকে ফলো করেন বা আর্জেন্টিনা ভক্ত, তাদের আমার মনে হয় যে 16 কলা পূর্ণ হয়ে গেছে রাউন্ড অফ 16। যদিও এখন কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল এবং ফাইনাল বাকি আছে, তবে তারা কিন্তু অলরেডি তৃপ্ত হতেই পারেন যে এরকম একটা ম্যাচ তারা মাঠে বসে দেখেছেন অথবা স্ক্রিনে বসে দেখেছেন। সামি, আটলান্টার কি অবস্থা, মানে আপনার আশেপাশে দর্শক সমর্থক যারা আছেন তাদের কি অবস্থা? ডেফিনেটলি মানে এই ম্যাচের যে ইন্টেন্সিটি ছিল সেটা তো আসলে অনেক বড় ইন্টেন্সিটি। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ইজ লুজিং দ্য গেম, কারণ একবার অফসাইডে গোল বাতিল হলো, সেই জায়গাটায় দেখলাম, পরবর্তী সময় আবার গোল হলো, 2-0 ডাউন, মানে দ্য গেম ইজ অলরেডি গন। দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল? স্টেডিয়ামের ভিতরে এখন সেটি কিন্তু স্টেডিয়ামের ভেতরে চলছে। আমরা স্টেডিয়ামের বাইরে এখানে অনেক মানুষ জায়ান্টস স্ক্রিনে খেলা দেখছিলেন, তারা কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত মন খারাপ করে তারা এখানে বসেছিলেন। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ঠিক এই পাশে একটা কাপল ছিল, এবং ভদ্রলোক যিনি আর্জেন্টিনা জার্সি, যখন দ্বিতীয় গোলটা হয়ে যায় তিনি রাগে জার্সিটা খুলিয়ে ফেলে দিয়েছিলেন, মানে এরকম সিনারিও ছিল। কিন্তু শেষ দিকে আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করবে, এটা আমার ধারণা যে এখানে যারা ম্যাচ দেখতে এসেছেন তাদের কল্পনাতেও ছিল না, কারণ আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করে কবে ম্যাচ জিতেছে এটা আমার মনে হয় একটা গবেষণার বিষয়। এবং আমি এখন কিন্তু স্টেডিয়ামের ভিতরে সে আওয়াজ শুনতে পাচ্ছি, আমার কানে হেডফোন, তারপরও কিন্তু সেই আওয়াজ মানে বুঝিয়ে দিচ্ছে কি একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং মেসির দল তারা কোয়ার্টার ফাইনালে চলে গেল। এবং আমরা সেই দর্শকের রিয়াকশনটা একটু পর পাবো, তারা নিশ্চয়ই আনন্দ শেষ করে আবার বের হবেন, আনন্দ করতে করতে বের হবেন। এবং আমি যেটি আজকে ম্যাচের আগে থেকেই বলছিলাম যে এই আটলান্টায় আমি যে পরিমাণ আর্জেন্টিনার সমর্থক দেখেছি, আমি এর আগে ক্যানসাস, ডালাস, মায়ামি কোথাও আমি এত পরিমাণ আর্জেন্টিনার সমর্থক আমি দেখি নাই। তাহলে আজকে তাদের উৎসবটা কেমন হচ্ছে এবং ম্যাচ পরবর্তী যখন তারা বের হবেন সেই উৎসবটা কেমন হবে, এবং
আটলান্টার আজকের বাকি সময়টা কেমন যাবে, আর্জেন্টিনারা কোন লেভেলের উন্মাদনা করতে পারেন, উৎসব করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখার মতো একটা বিষয় হবে। লাইক আপনি আশা করব যে আপনি হয়তো বা পরবর্তী সময় আবারও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হবেন, হোপ সো। আপাতত আপনাকে ছেড়ে দিচ্ছি, পেছনে হয়তো বা আমরা খুব সম্ভবত স্টেডিয়ামের বাইরের উদযাপনটাও দেখতে পাবো। তারেক, আপনাকে ছেড়ে দিচ্ছি আপাতত, আপনি আমাদের সঙ্গে পরে আবার হয়তো বা যুক্ত হবেন যদি সম্ভব হয়ে থাকে। একটু দেখতে চাই যে কেমন উদযাপন চলছে আসলে মাঠের বাইরে, কারণ এই মুহূর্তটা আমার মনে হয় বিশ্লেষণের চাইতে অনেক বেশি মাত্রায় উদযাপনের জায়গার। পারভেজের যে অবস্থা দেখছি, পারভেজ কি বিশ্লেষণের মুডে আছেন কিনা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। উদযাপনটা সেই জায়গাটাতে চলছে স্টেডিয়ামের বাইরে। রিচি, টেনশন কতটুকু ছিল, কেমন এনজয় করেছেন, লাস্ট মোমেন্টে কতটুকু চিৎকার দিয়েছেন, খেলা দেখছিলেন সবাই একসঙ্গে, জানি কি হলো? ভাইয়া, ফার্স্ট থেকে আর্জেন্টিনার প্রতি প্রত্যাশা একদমই ছিল, কিন্তু একটু কেন জানি এলোমেলো ছিল দলটা। বরাবরই আমাদের দল একটু এলোমেলো খেলছে এই বিশ্বকাপে, বাট কোনো না কোনোভাবে কামব্যাক করছে। এটা জাস্ট ফর লিওনেল মেসি অ্যান্ড পুরো দলের হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপের যে অভিজ্ঞতা, এটার কারণে আমার মনে হচ্ছে বারবার কামব্যাক করতে পারছে। আর আজকের ম্যাচ আরও আগে বের হতো যদি লাউতারো পারফর্ম বেশি ভালো করতে পারছে না, বরাবরই দেখি বিশ্বকাপে তার অফ ফর্ম থাকে, তবুও সে থাকলে মাঠে কোনো না কোনোভাবে একটা না একটা ইম্প্যাক্ট ফেলে দেয়, হ্যাঁ স্পেস ক্রিয়েট করে। আর এদিক দিয়ে মেসির ক্ষেত্রে যেটা বলবো, মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, অ্যান্ড আই এম ডাই হ্যাড ফ্যান অফ লিওনেল মেসি। আর আমি মেসির কারণে আর্জেন্টিনার আমি কি বলবো আর, মানে আমি এখন মানে জাস্ট মেসির লাস্ট ম্যাচ হতে পারে এইটা ভেবে আমি শান্ত থাকতে পারছিলাম না। আমি একবার নিউজ রুম থেকে একবার ওদের সাথে জয়েন করছি, একবার এখানে আসছি, জাস্ট ফর লিওনেল মেসি। কারণ আমার আর্জেন্টিনার টিম যেভাবে এবার বিশ্বকাপ খেলছে, এখনকার গতি, এখনকার টেকটিক্যাল সবকিছু ফর্ম অনুসারে যথেষ্ট মনে হচ্ছে না আমার কাছে ব্যক্তিগতভাবে। কারণ আমি অনেক ছোটকাল থেকে আর্জেন্টিনা ফ্যান, এবং ছোটকাল থেকে আমি ফুটবল আমার ভাইয়ার কাছ থেকে এটা শিখেছি, যে ভাইয়া সবসময় দেখতাম টিভির সামনে দেখে ইয়েস গোল 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 মেসি গোল, আনকারা মেসি গোল চিল্লাতো। তো এই কারণে তখন থেকে আমি আর্জেন্টিনা ফ্যান, অ্যান্ড ভাইয়ার থেকে তারপরে মেসির খেলা যখন বোঝা শুরু করলাম, 10 সাল থেকে আমি মেনলি বোঝা শুরু করেছি। দেন তারপর থেকে তো মেসি মেসি মেসি, এবং মেসিকে কেন ভালো লাগে তার কারণ তো আজকে জলজান্ত প্রমাণ দেখলেন ভাইয়া, যে কোনোভাবেই মেসি কিন্তু বের করে আনে ম্যাচটা। হাই প্রেশার ম্যাচগুলো কিভাবে ঠিক করতে হয়, আজকে মেসি অনেকটা সময় সেন্টারে খেলেছে। ওকে খেলানো মানে ও বারবার মেসি চেষ্টা করছিল রাইট উইং থেকে, এবং ও যখন রাইট উইংয়ে যখন চলে এসেছে, তখনই কিন্তু খেলার পুরো একটা গোছালো ফর্ম বা একটা সমন্বয় কিন্তু খেলার মধ্যে আমরা দেখতে পেয়েছি, যার ফল আমরা 3-2 খুব অল্প সময়ের মধ্যে। একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে নিজের স্বাভাবিক পজিশন থেকে সরে এসে আসলে মেসি ডান দিক থেকে খেলছিলেন কেন, বলটা বানিয়ে দেওয়ার জন্য, অ্যাসিস্ট করার জন্য, বাট অ্যাসিস্ট করার পরও নিজের অ্যাসিস্টে নিজেরই গোল দিতে, হ্যাঁ দিস ইজ লিওনেল মেসি। আসলে আজকের ম্যাচটা যদি বলি, যখন প্যানেলটা মিস হয়েছে তখন মনে হয় শেষ, এই মনে হয় লাস্ট দেখছি ওয়ার্ল্ড কাপে। মানে এতই আপসেট ছিলাম, এবং তারপর একটা ম্যাচের সময় আমার রাস্তায় চলে গেছে, আমি স্টুডিওতে আসতেছিলাম কোনো অ্যাপেই ঢুকতে পারতেছিলাম না। মানে আজকে এত মানুষ দেখছে, নেট স্লো, এবং আমি কোনো অ্যাপে ঢুকতে পারতেছিলাম না। যখন নিচে এসে শুধু ঢুকেছি তখন সেকেন্ড গোলটা হয়েছে, এবং যেটা দেখেছি মানে সেকেন্ড গোলটা জিকো যখন সেকেন্ড গোলটা করলো 67 মিনিটে, তার পরবর্তী সময়ে যেভাবে আর্জেন্টিনা চেপে ধরেছে ইজিপ্টকে, মিশরকে, এটা কিন্তু আমরা ফার্স্ট হাফে দেখি নাই। সো এরপরে যে খেলাটা খেললো, ইটস মানে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট কামব্যাক। মানে 79 মিনিটে, তারপরে 83 মিনিটে, আনবিলিভেবল। এইভাবে চেপে ধরতে কাউকে দেখিনি, এবং খুব খারাপ লাগছে যে রোনালদোর জন্য যেভাবে আজকে শেষের দিকে এজ এ টিম এসে খেললো। এই সিনারিটা কিন্তু আমরা পর্তুগালের ম্যাচে দেখিনি, যার কারণে দেখেনি ওনারশিপের জায়গাটা নিয়ে আমরা একটু আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে রিকোয়েস্ট করব, আমাদের ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রিপোর্টাররা যদি থাকেন, যদি কানেক্ট করা সম্ভব হয় তাদের সঙ্গে, চেষ্টা করা হচ্ছে। পারভেজ, ইনিশিয়াল অ্যাপ্রোচটা আজকে একটু ডিফারেন্ট। নাম্বার 10 পজিশনে সেই জায়গাটা ম্যাকঅ্যালিস্টার খেলছিলেন না। পুরো খেলার প্যাটার্নটা আসলে কেমন ছিল আর্জেন্টিনার আজকে? আমরা যদি লাইন আপ দেখি, বেসিক ব্যাপারটা খুবই সিম্পল ছিল, এবং লাইন আপ দেখেই বোঝার কথা যে আর্জেন্টিনা আসলে আক্রমণ করতে চায় ন্যারো স্পেসে থ্রু দ্য সেন্টার। তারা 4 জন সেন্ট্রাল মিডফিল্ডারকে নামিয়ে দিয়েছে, এবং মেকশিফট রোলে এক একজন খেলছিলেন। ডিপলকে ডানে পাঠানো হয়েছে ঠিকই, বাট তিনি তো আসলে রাইট মিডফিল্ডার নন, তো তিনি কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছিলেন আক্রমণের সময়। ঠিক ম্যাকঅ্যালিস্টার একই কাজ করছিলেন ভেতরে, এনজো ফার্নান্ডেজ, পারেদেস ছিলেন। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ওয়াজ ট্রাইং টু হার্ড টু প্রুভ আ পয়েন্ট, যে আমরা যেই সিস্টেমে খেলি, একটা ন্যারো
থ্রু দ্য সেন্টার অ্যাটাক করব, ছোট ছোট পাসে 1-2 করে ট্রায়াঙ্গেল ফর্ম করে আমরা ঢুকে যাব, এইভাবেই আমরা গোল দিতে চাই। বাট আলটিমেটলি কিন্তু যতগুলো গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়েছে, অল দিস 3 এবং পেনাল্টি সহ সবই কিন্তু ওই ওয়াইড স্পেস থেকে ঢুকতে গিয়েই ঘটনাটা ঘটেছে। ফার্স্ট যে পেনাল্টিটা হলো, টালিয়াফিকো ঢুকে গিয়েছিলেন ফ্রম দ্য লেফট ফ্ল্যাঙ্ক, খুবই চমৎকার খেলেছেন, আন্ডার রেটেড। আমার কাছে মনে হয় আজকের ম্যাচে মেসি যতটা ইম্পর্টেন্স পাচ্ছেন কিংবা অন্য যারা গোল স্কোরার রয়েছেন, কুতি রোমেরো ডেফিনেটলি ইম্পর্টেন্স পাবেন, প্রথম গোলটা দিয়েই তার কামব্যাকটা শুরু হয়েছিল, এবং এনজো ফার্নান্ডেস যিনি আসলে উইনিং গোলটা দিলেন। বাট আমার কাছে মনে হয় এই ম্যাচের আন্ডার রেটেড বেস্ট প্লেয়ার বোধহয় টালিয়াফিকো ছিলেন, যতক্ষণ ধরে তিনি ছিলেন মাঠে। কারণ একটা তো পেনাল্টি আদায় করেছেন, পরবর্তীতে কিন্তু তারই একটা ক্রস চলে এসেছিল যেটা একেবারে ইজি ফিনিশ হওয়ার কথা। ওই না কে ছিলেন সেখানে, কেউ একজন ছিলেন হয়তো বা। না ওই তো মানে বেসিক্যালি আমি বলছি হুলিয়ান আলভারেজ, নামও ভুলে যাচ্ছি। হুলিয়ান আলভারেজ একটা শট নিয়েছিলেন ফার্স্ট টাইম, সেটা আবার কিপার ঠেকিয়ে দিয়েছেন। সো তালিয়াফিকোর কন্ট্রিবিউশনটা খুবই দুর্দান্ত ছিল, এবং সেটাই বোধহয় টেমপ্লেট ছিল আর্জেন্টিনার বুঝতে যে এই ম্যাচে ফিরতে হলে দে হ্যাভ টু অ্যাটাক ফ্রম দ্য ওয়াইড স্পেসেস। যদিও 70 মিনিট প্রায় এরকম সময় প্যারাডেসের পর্যন্ত খেলাটা কেমন লেগেছে? লাস্টে একটা ব্লক কিন্তু প্যারাডেস করেছেন, তার এটাই কাজ। এবং তিনি শুধুই ব্লকটা ছাড়াও আমার মনে হয় যে বেশ কিছু সময় ইজিপ্ট যখন কাউন্টারে ট্রানজিশনে যেতে গিয়েছে, শুরুতেই একটা ট্যাকেল দিয়ে তিনি কিন্তু খেলাটা আইদার থ্রু আ ফাউল নাইলে ফ্রম আ ফেয়ার ট্যাকেল কাজটা করেছেন। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এখান থেকেও আসলে বেশ কিছু ভয়ের জায়গা আছে, হয়তো সামনে এটা নিয়ে একটু আলোচনা করব। বাট ওভারঅল দিন শেষে ব্যাপারটা এরকম যে মেসিকে যেখানে প্রয়োজন তাকে সেখানে যেতে হচ্ছে। দে নিডেড সার্ভিস ফ্রম ওয়ান এন্ড, কোনো একটা সাইড থেকে মেসি চলে গেলেন রাইট সাইডে, সেখান থেকেই তিনি ক্রস মারা শুরু করলেন, এবং সামহাও সামওয়ে তারা কিন্তু গোলটা বের করে ফেলল। এবং মেসির যে গোলটা, যে ভলিটা ছিল, ভেরি ডিফিকাল্ট টেকনিক, এত শর্ট স্পেসে এত ছোট জায়গার ভেতরে আপনি ভলিটা টাইম করছেন এবং পাওয়ারফুলি বারের ভিতরে রাখছেন। পেনাল্টি ইজ মাচ ইজিয়ার দেন দ্যাট। আমি জানি না সেটা তিনি কিভাবে মিস করলেন। হি টুক দ্য হার্ডার অপশন এবং সেখান থেকে গোলটা এসছে। সো ওভারঅল আমি বলবো যে এই আর্জেন্টিনার টিমটার নতুন আরেকটা মানে ব্যাপার আমরা উন্মোচিত হতে দেখলাম, সেটা হচ্ছে কি, তারা কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপেও বটল করতো। ফর এক্সাম্পল 2-0 গোলের লিড, তখন চাপে পড়ে তারা বিপদে পড়ে এক্সট্রা টাইমে যাচ্ছে। নেদারল্যান্ডসের সঙ্গে হয়েছে, ফাইনালে ফ্রান্সের সাথে হয়েছে, কেপ ভার্দের সাথেও হয়েছে, লিড ছিল বারবার ফিরে আসছে। বাট এখানে কিন্তু দে ওয়ার 2-0 ডাউন। এই ধরনের আর্জেন্টিনাকে কিন্তু আমি রিসেন্ট হিস্ট্রিতে আমি দেখি নাই। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আর্জেন্টিনা যতবার 2 গোলে পিছিয়েছে তারা কোনো ম্যাচ জিততে পারেনি। এর আগে 13টা ম্যাচ হয়েছিল এরকম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা ম্যাচ জিতেছে। সো দিস টিম ইজ স্পেশাল। মানে এছাড়া আর কিছু বলার নাই, বিকজ যা যা করা সম্ভব না সেগুলো তারা করে দেখাচ্ছে এই মুহূর্তে। ওকে, আমাদের একজন সহকর্মী যুক্ত হবেন টিএসসি থেকে খুব সম্ভবত, তাকে কি আমরা পেয়েছি? আচ্ছা, একটু সময় লাগবে দিচ্ছি। হাউ গুড ওয়াজ লিওনেল মেসি, সেই সঙ্গে মেসি পেনাল্টি মিস করার পর আপনি যেখানে খেলা দেখছিলেন এনভায়রনমেন্ট কেমন ছিল? লিওনেল মেসি নিয়ে নতুন করে কিছুই বলবো না ভাইয়া, কারণ হচ্ছে তাকে ব্যাখ্যা করার মতো ভাষা এখন পর্যন্ত সৃষ্টি হয় না আমার মনে হয়, কারণ হি ইজ গট অ্যান্ড সে অন্য পর্যায়ে চলে গিয়েছে দেখেই তাকে নিয়ে ব্যাখ্যা করতে পারছি না। আর বরাবরই দেখছি যে একটু মেসিকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা ম্যাচেও দেখতে পাচ্ছি তার পেনাল্টি মিসের একটু হারটা দিন দিন বাড়ছে। জি, এটা আমার কাছে মনে হয় তার হিস্ট্রি, অর্থাৎ সে আমার একদম পার্সোনাল ওপিনিয়ন যে লাস্ট ম্যাচে মিস করছি, ওই প্রেসারে আরো মিস করছে আমার কাছে মনে হয়। বাট মেসি পেনাল্টি মিস, অনেকেই বলে যে এটা হচ্ছে মানে মেসির পেনাল্টিতে গোল দেওয়া লাগে না ব্যাপারটা। হ্যাঁ, আমরা হচ্ছে পেনাল্টির চেয়ে যদি মেসি ফ্রি কিক পায়, এবং আজকে যদি ওই জায়গায় ফ্রি কিক পেতো মেসি ডেফিনেটলি অবশ্যই হচ্ছে গোল দিত। আপনার কাছে আমাদের সহকর্মী বিজয় টিএসসি তে আছে। বিজয়, একটু আপনার কাছ থেকে টিএসসির এনভায়রনমেন্টটা জানতে চাই, একটু মানুষের রিয়াকশনটাও জানতে চাই। আপনার পেছনে দেখলাম অনেকে সেলফি তুলছেন, গ্রুপি তুলছেন, একটু দেখতে চাই আসলে কেমন ভাবে তারা উদযাপন করছেন। মূলত ম্যাচ জেতার পর থেকেই কিন্তু তাদের যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শুরুতে আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে ছিল 2-0 গোলে, এরপরেই কিন্তু আসলে তারা কামব্যাক করেছে, এবং এরপর থেকেই কিন্তু আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। মূলত 78 মিনিট পর্যন্ত কিন্তু 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ছিল মাত্র কয়েক মিনিট দূরে। এরপরে আর্জেন্টিনা দুর্দান্ত একটি প্রত্যাবর্তন করে থাকেন, এবং তারপরেই মেসির হাত ধরেই আসলে মূলত এই প্রত্যাবর্তনটি হয়ে থাকে হয়েছে। এবং
79তম মিনিটে মেসির অবশিষ্ট অ্যাসিস্টে একটি গোল কিন্তু তারা করেছে এবং 83 মিনিটে ম্যাচ সমতায় নিয়ে এলে মেসি নিজেই মূলত এখান থেকে লাইফ লাইন পেয়েছে আর্জেন্টিনা এবং জেগে ওঠে মেসির বিশ্বকাপের টিকে থাকার সম্ভাবনা এবং বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু দেখতে পাচ্ছি। মূলত আমরা এখানে একটু কিছু রিয়াকশন নিব, একটু শুনতে পাচ্ছি। আচ্ছা, ম্যাচ জেতার পরে আসলে আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, অনেক সুন্দর কামব্যাক, অনেক সুন্দর কামব্যাক, অনেক সুন্দর কামব্যাক দিছে মেসি, 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 ওয়ান ম্যান আর্মি মেসি, ওয়ান ম্যান মেসি, এই কোন আমরা ফাইনাল খেলবো, ফাইনাল এত সুন্দর গোল হবে কেউ জানে না, তিনটা একসাথে দিয়ে দিল, জিতবো আমরাই, ফাইনাল হবে। সামি শুনছিলেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, যেহেতু শুরুর দিকে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে ছিল এবং তাদের মধ্যে বেশ একটি থমথমে একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে। এরপরে যখন 78 মিনিটে আসলে এই কামব্যাকটি করলো আর্জেন্টিনা, এরপর থেকেই কিন্তু তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করেছে এবং তারা বেশ স্বস্তি ফিরে পেয়েছে বলা চলে। যে যেমনটা প্রাণ ফিরে পাওয়ার মতো একটি অবস্থা তাদের মধ্যে দেখতে পাওয়া গেছে এবং এখন কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটাই কিন্তু আসলে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তাদের আনন্দ মিছিল, বিজয় মিছিল বলা চলে, তারা অনেকেই পতাকা নিয়ে মিছিল করছে এবং বেশ তাদের যে আনন্দ সেটি কিন্তু তারা মূলত আসলে প্রকাশ করছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। যদি একটু জানতে চাই আপনার কাছে আবারও, মানে খেলার শুরুতে তো আর্জেন্টিনা পিছিয়ে ছিল, এরপরে কামব্যাকের পরে আসলে কেমন লেগেছে একটু বলবেন? আমার কাছে ভাই খুবই কষ্টকর লাগছিল যখন ওরা দুটা গোল দিয়েছিল, তারপরে যখন ওরা আমাদের আর্জেন্টিনার সাপোর্টাররা যারা গোল দিয়েছে দুইটা, তারপরে আমরা আবার আশা পাইছি যে আরেকটা গোল দিবে, পরে 3টা গোল দিয়েছে, 10 মিনিটে মাত্র 3টা গোল দিয়েছে, মানে আমাদের পুরো ফুলই লাগে না, আমরা হচ্ছে 10 মিনিটে 3টা গোল দিয়ে দিচ্ছি ভাই। শুনছিলেন যে তারা কিন্তু কামব্যাকের পরে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত হয়েছে এবং এছাড়াও যদি বলি যে এখানে কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনা চলবে না, টিম যে আর্জেন্টিনা হতাশ কখনো করবে না, আমাদের 90 মিনিট লাগে না, আমাদের 90 মিনিট লাগে না, আমরা 20 মিনিটেই কামব্যাক করতে পারি। দিস ইজ আর্জেন্টিনা, ভুলে গেলে চলবে না, দিস ইজ আর্জেন্টাইন, কখনো হতাশ করে না। শুনছিলেন সামি। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেশ আনন্দ উচ্ছ্বাসে মিছিলে কিন্তু ভরে উঠেছে এবং তারা কিন্তু বেশ আনন্দ করছেন এবং তারা তাদের প্রিয় দলটি যেন কোয়ার্টার ফাইনালে ওঠার পরে তাদের প্রাণ ফিরে পেয়েছে এমনটি তারা বলছেন, এমন প্রত্যাশা তাদের এবং তারা কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল এবং ফাইনালে উঠবে এমনটাই প্রত্যাশা তাদের এবং তাদের এই প্রিয় দলের কামব্যাককে ঘিরে কিন্তু তারা বেশ আনন্দ পেয়েছে এবং তারা আসলে ভাবতেই পারেনি যে খেলা আসলে এইভাবে ঘুরে যাবে। সর্বশেষ আপনিও দেখেছেন যে 2 গোলে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। থ্যাংক ইউ বিজয়, অনেক উৎসব, বিজয় উৎসব তো আর্জেন্টিনা সেই জায়গাটায় চলছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতির পর ফিরছি, ওই পাশে আর আলোচনা হবে। আবার আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যারের আজকের আয়োজন। এক্সপেরিয়েন্সটি ম্যাটার করেছে লাস্ট পর্যন্ত লিওনেল স্কালোনির স্ট্র্যাটেজি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই এক্সপিরিয়েন্স আসলেই ম্যাটার করে। আমরা যদি আজকের ম্যাচটা দেখি যে প্রিভিয়াস যে ম্যাচগুলো হয়েছে এই ওয়ার্ল্ড কাপের, যারা পিছিয়ে পড়েছে শেষ দিকে এসে ধরেন 70 মিনিটের পরে সাধারণত যারা গোল খেয়েছে তারা কিন্তু এইভাবে কামব্যাক করতে সবসময় পারেনি। আমরা যদি দেখি যে সাধারণত ছন্ন ছাড়া হয়ে যায়। আমরা রাউন্ড অফ 16-এর কিছু খেলায় দেখেছি যে শেষের দিকে এসে টিম ওয়াইজ খেলতে পারেনি দলগুলা। সো সেখানে যদি আমরা দেখি যে 67 মিনিটের পরে 70 মিনিটের পর থেকে যেভাবে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা তার বেস্ট ফর্মে আছে, এটা কিন্তু অভিজ্ঞতার কারণেই হয়েছে। যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে আমার মনে হয় না যে এইভাবে কামব্যাক করা সম্ভব ছিল। পারভেজ, হেডে গোল করা, দ্যাট ওয়াজ দ্য থিং হুইচ ওয়াজ মিসিং। ওই গোলটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ওই একটাই জিনিস বাকি ছিল আর্জেন্টিনার, তারা সুন্দর ফ্লুইড পাসিংয়ে থ্রু দ্য মিডল, লং রেঞ্জ শর্ট পাসেস ক্রিয়েট করে পেনাল্টি এরিয়ার ভেতরে ট্যাপিনের সুযোগ তৈরি করা সবই পারে, বাট তারা আসলে এরিয়াল বল দিয়ে ক্রস অ্যান্ড হেডারে কতটুকু ভালো পারে সেই ব্যাপারটা কিন্তু অনেকেই প্রশ্ন তুলছিলেন। এবং প্রপার একজন নাম্বার 9ও নাই এই টিমটার মধ্যে যাকে আসলে টার্গেট করা হবে। সো ইনিশিয়ালি আমরা যে ব্যাপারটা দেখে অবাক হচ্ছিলাম যে আর্জেন্টিনা কেন এতগুলো সেন্ট্রাল মিডফিল্ডারকে খেলাচ্ছে, এত ন্যারো কেন খেলছে এবং তাদেরকে সাব কেন করছে না, তার সবচেয়ে বড় জবাব কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আপনি যদি
আলমাদার হাইট দেখেন, আপনি যদি গিলিয়ানো সিমিওনের হাইট দেখেন, ভেরি মাচ লো হাইট, তাদের পেস আছে, বাট প্রবলেম হচ্ছে এই ক্রস থেকে তারা কিন্তু ইউজফুল হবেন না। সো আমার মনে হয় এটাও একটা বিশাল কারণ ছিল যে কারণে ম্যাকঅ্যালিস্টার, এনজো, পারেদেস সবাইকেই শেষ পর্যন্ত রাখা হচ্ছিল, তাদেরকে রেখেই বাকিদেরকে চেঞ্জ করা হচ্ছিল, অন্য জায়গায় চেঞ্জ করা হচ্ছিল। সো দিস অ্যাকচুয়ালি শোজ যে আর্জেন্টিনার যে একটা ল্যাকিং নিয়ে মানুষ কথা বলছে যে তারা আসলে ক্রস এন্ড হেডে পারবে কিনা, কোনো একটা টিম যদি তাদেরকে স্পেস না দেয় তখন তারা কি করবে, এটাও তারা সলভ করে ফেলছে বা ফেলতে পারে, সেটা একটা প্রমাণ আজকের ম্যাচ। যদিও আমি বলবো যে ইজিপ্ট ইজ নট দ্য মোস্ট স্ট্রংগেস্ট ডিফেন্সিভলি, তাদের কিপার আজকে অসাধারণ খেলেছেন, মোস্তফা শোবায়ের, এক্সেলেন্ট গেম, মানে তার জন্য একটু খারাপই লাগছে যে তিনি এত অসাধারণ খেলার পরও টিমকে আসলে ইভেন এক্সট্রা টাইমেও নিতে পারেননি। বাট আমার মনে হয় যে এই যে কুতি রোমেরো, হি ইজ আ মেনাস as a person within the penalty area, তিনি টটনহাম হটস্পারের হয়ে অহরহই কাজটা করেন, আর্জেন্টিনার হয়েও আগে আমরা তাকে দেখেছি এই কাজটা করতে, এবং আজকে দ্য ওয়ে হি মেট লিওনেল মেসিস ক্রস, ফ্যান্টাস্টিক হেডার, এবং কোনো চান্স নেই, আশপাশে ডিফেন্ডার আছেন, কোনো চান্স নেই, এবং থার্ড যে গোলটা এনজো ফার্নান্ডেজ, সেটাও তো একটা হেডার। সো আলটিমেটলি আর্জেন্টিনা এই ম্যাচটাই বের করেছে উইথ আ ডিফারেন্ট পলিসি, যেটা তাদের স্বাভাবিক খেলা না। সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আর্জেন্টিনার পুরো বাদবাকি দলগুলোকে, যে উই হ্যাভ অল দ্য বেসেস কাভার্ড, এবং আমরা 2-0 থেকে বেরিয়ে এসেছি। এই পুরো টুর্নামেন্টে শুধুমাত্র বেলজিয়াম সেই কাজটা করতে পেরেছিল সেনেগালের এগেন্স্টে। সেনেগাল ওয়ার 2-0 আপ 85 মিনিটস পর্যন্ত, সেখান থেকে বেলজিয়াম এক্সট্রা টাইমে নিয়ে তারপর জিতেছে। আর্জেন্টিনা কিন্তু ওই 10 মিনিটের একটা স্পেলে দে ফিনিশড ইট উইদিন 90 মিনিটস। সো মনে হচ্ছে দে আর গ্র্যাজুয়ালি গেটিং দেয়ার, মানে আর কোনো বেসিস নাই যেটা নিয়ে আসলে শঙ্কা থাকতে পারে। একটা টিমে পটেনশিয়াল ক্যারেক্টার অনেক বেশি থাকলেই কি আসলে এই বিষয়টা কোচ অনেক রিল্যাক্সেশন পান? কারণটা হচ্ছে আর্জেন্টিনা 3টা পটেনশিয়াল চেঞ্জ নিয়ে আজকে নেমেছে, এক এক দিন আর্জেন্টিনা এক একটা লাইন আপ নিয়ে নেমেছে। সো ইটস বিকজ তাদের টিমে ওই কম্বিনেশন করার মতো প্লেয়ার আছে, ব্যাপারটা কি সেরকম মনে হয়? আমার কাছে ঠিক এরকমই মনে হচ্ছে, কারণ ভাইয়া দেখেন কোন পজিশনে কাকে খেললে ভালো যাবে এটা কিন্তু স্ক্যালোনি বুঝতে পারছে, আর সবাই কিন্তু প্রত্যেকটা ম্যাচে সেম পজিশনে তার পারফেক্ট ফর্মটাও দিতে পারছে না। বারবার কিন্তু স্ক্যালোনি বলতে গেলে একটু পরীক্ষার মধ্যেও আছে, যে বারবার পরীক্ষা করছে যে আমার এইখানে কাকে খেলাবো, এখানে কাকে খেলাবো, বাট আলটিমেটলি কিন্তু দিন শেষে সব পজিশনেই সেই লিওনেল মেসি, সে বারবার কিন্তু অ্যাসিস্ট, গোল, দেন কোনো না কোনোভাবে ম্যাচ বের করে আনা। বাট ফুটবল অবশ্যই একটা টিম প্লেয়িং, সো এই কারণে এখানে এক লিওনেল মেসি ওয়ান ম্যান আর্মি হতেই পারে অবশ্যই, কিন্তু বাকিদের যদি বাকি যে 1-10 জন থাকে, গোলকিপার পাতে 9 জন, তাদের যদি সমন্বয় না থাকে তাহলে আসলে এই ম্যাচগুলো বের করা এত সহজ হবে না। এবং স্ক্যালোনিটা খুব ভালো করে বুঝতে পেরেই কিন্তু এক একদিন এক এক রকম ফরমেশন অ্যান্ড এক এক প্লেয়ারকে নামিয়ে তিনি কিন্তু ম্যাচ বের করে আনছে। ট্যালিয়াফিকো বাদিকে যে সাপোর্টটা দিয়েছেন, ডান দিকে কি আর্জেন্টিনা ওই পটেনশিয়াল সাপোর্টটা পাচ্ছে আসলে? আজকে কিছুটা মনে হয়েছে, মানে শেষের দিকে এসে এটা তারা কভার আপ করতে পেরেছে, কিন্তু না, এটা প্রপারলি তারা মনে হচ্ছে না ওই জিনিসটা। আমি এই জায়গাটা আসবো, রাজশাহী থেকে আমাদের সহকর্মী তিনি যুক্ত হতে চাচ্ছেন, আমি জানি না এই মুহূর্তে কে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আমাদের সহকর্মীদের মধ্যে। ওকে, পেয়ে গেছি, তারেক ভাইকে পেয়ে গেছি। তারেক, একটু জানতে চাইবো আসলে আপনার পেছনে যারা আছেন সমর্থকরা, তারা কি বলছেন? আর্জেন্টিনা জিতেছে, তারা কতটুকু এনজয় করেছেন? সানি, আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে যে বাদ ভাঙা উল্লাস, সেটি কিন্তু একটু আগেও এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ, এই হবিবুর মাঠে কিন্তু ছিল, এবং এখন পর্যন্ত আসলে আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেক আর্জেন্টাইন সমর্থক তারা কিন্তু চলে গিয়েছে, এবং যারা রয়েছে তারা এখনও আনন্দ উল্লাস উদ্দীপনায় মেতেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হবিবুর মাঠে প্রথম থেকে আমি যতটুকু দেখেছি যে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে প্রথমার্ধের খেলায় অনেকটা হতাশা, নিরাশা সেটি কাজ করলে কিন্তু পরবর্তীতে আসলে একটি গোল হওয়ার সাথে সাথে তাদের উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকে, এবং পরবর্তীতে যখন দুইটি গোল দেওয়ার ফলে তাদের যে উৎসাহ উন্মাদনা সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। একটু আর্জেন্টিনার সমর্থকদের সাথে কথা বলতে চাই, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। শালা গুপ্ত শালারা আমাদের ঘিরে রাখছিল, মনে করছে আমরা বিদায়, কিন্তু ওরা জানে না আর্জেন্টিনা মানে ফুটবলের সৌন্দর্য। আমরা জানতাম যে ফুটবলের মহাজাদুকর মেসি, সে তার খেলমা দিয়ে অবশ্যই আমাদের জিতে পারবে, আমরা জিতেছি। আপনারা কি আজকে প্রত্যাশা করেছিলেন আপনাদের দল জয়ী হবে? অবশ্যই অবশ্যই, আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা আমাদের ছিল যে আমরা অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। শেষে মেসির ক্যারিজমেটিক মোমেন্টের মাধ্যমে আমরা ম্যাচটা জিতে যাই ইনশাআল্লাহ। পরের ম্যাচগুলো এইভাবে ধারাবাহিকভাবে জিততে থাকবো ইনশাআল্লাহ। মেসির কাছে কি প্রত্যাশা ছিল আজকের খেলা এমন? মেসির কাছে কি আজকের এমন খেলা প্রত্যাশা ছিল?
অবশ্যই ছিল। অবশ্যই ছিল আমি নিজে প্রেডিক্ট দিছি 3-2 হবে, 3-2 হয়েছে এবং আমরা জিতছি। ইয়া আমরা দেখতে পাচ্ছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই হবিবুর মাঠে আমি যতটুকু দেখতে পেয়েছি যে গোটা মাঠ কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি ছিল এবং এই বড় পদ্মায় কিন্তু হবিবুর মাঠে খেলা দেখানো হয় এবং পরিবহন মার্কেট রয়েছে সেখানেও কিন্তু খেলা দেখা হয়। এছাড়াও রাজশাহীর শহীদ মিনার চত্বরে সেখানেও আমি খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক রয়েছে। সেই সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটিও আমি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পেয়েছি এবং গোটা রাজশাহী জুড়েই যে আনন্দর বন্যা বইছে। যারা বাইকার রয়েছেন তারা কিন্তু বাইক নিয়ে এবং এখানে আতশবাজি ফুটিয়ে তাদের যে আনন্দ উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু চালিয়ে গেছেন। আর্জেন্টাইন সমর্থক আরও যারা রয়েছে আমরা একটু তাদের সাথেও কথা বলবো। আপনি কি আর্জেন্টাইন সমর্থক? আমরা যে বরাবরই বিশ্বসেরা তা আমরা আজকেও আমাদের আজকের ম্যাচের মাধ্যমে আমরা আবারও বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ গতবার নেই আমরা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হব। কেন হবেন মনে হচ্ছে? আমরা অলরেডি কোয়ার্টার ফাইনালে, ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা নেক্সট ম্যাচ যদি সেমিফাইনাল যাব এবং আমরা ফাইনাল যাব, বরাবর আমরা এবারও চ্যাম্পিয়ন হব। আমাদের বিষয় আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা এবারে যাত্রা আবারও বজায় রাখবো। আমরা আচ্ছা, একটু আমরা আরও আর্জেন্টাইন সমর্থক আছে তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপনাদের দলের কাছে কি আজকে এমন খেলা প্রত্যাশা করেছিলেন? প্রথমার্ধে খেলা খুব একটা ভালো হয়নি, কিন্তু সেকেন্ড হাফে উই নো উই হ্যাভ মেসি, হি ক্যান ডু এনিথিং। মেসি ডেলিভার্ড ইন হিজ, মেসি তার জীবনে মানে অন্যতম একটা সেরা খেলা দিয়েছে, মানে মোস্ট যখন সবচেয়ে বেশি প্রয়োজন মেসিকে সেই সময় মেসি ক্লাস একটা পারফরমেন্স ডেলিভার দিয়েছে আজকে। ধন্যবাদ আপনাকে। সমর্থক যারা রয়েছে তাদের সাথে আরও কথা বলবো। এবারের বিশ্বকাপ নিয়ে আসলে আপনারা কি বিশ্বকাপ এবার কাপ পাবেন কি আশাবাদী কিনা? অবশ্যই আশাবাদী। আর্জেন্টিনার শুরু থেকে যে পারফর্ম দেখিয়েছে, শুধু কেপ ভার্দের সাথে আমাদের একটু সমস্যা হচ্ছে এবং আজকে শুরু থেকে আর্জেন্টিনা একটু প্রেসারে ছিল। তবে মেসি 22 ওয়ার্ল্ড কাপে একটা কথা বলেছিল যে আশা ছাড়তে না, এবং 2টা গোল খাওয়ার পরও আমরা আশা ছাড়ি নাই এবং মেসির ম্যাজিকতে ম্যাচ জিতাতে পারে এটা আমাদের বিশ্বাস ছিল এবং অবশ্যই আমরা এবার ওয়ার্ল্ড কাপ জেতার দাবিদার এবং আমরা জিতবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সানি শুনছিলেন একটু, আমরা যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে ওকে, খুব সম্ভবত কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পারফেক্ট, যে ব্যাপারটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, দর্শকদের আবেগের জায়গাটা তো আছে, কিন্তু রাইট পজিশন থেকে আসলে পটেনশিয়াল সার্ভিসটা আর্জেন্টিনা পাচ্ছে কিনা? আর্জেন্টিনা পাচ্ছে না এবং এই কারণেই মেসিকে সেখানে হয়তো চাপতে হয়েছে। আমরা যদি অ্যাটাকিং ওয়াইজ চিন্তা করি সেই জায়গা থেকে আমরা দেখেছি একটা সাবস্টিটিউশন হয়ে গিয়েছিল 73তম মিনিটে, কিন্তু মলিনাকে সরিয়ে মন্টিয়েলকে নামানো হয়েছে, অর্থাৎ দুজনই কিন্তু সময় পেয়েছেন সেই জায়গাটায়। বাট আমরা যদি হিট ম্যাপগুলো দেখি ডেফিনেটলি সেই জায়গায় দেখবো যে ওই ফুল ব্যাকদের থেকে ওভারল্যাপিং তেমন কোনো রান বা পজিটিভ কোনো অ্যাটাক ওয়াইজ সাপোর্ট সেরকম কিন্তু আমরা দেখি নাই। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি ঘটতে দেখলাম, সাধারণত রড্রিগো ডিপলকে কিন্তু রাইট উইংয়ে পাঠানো হয়। আগেরও কিছু ম্যাচে ইভেন এগেইনস্ট আলজেরিয়া আমরা দেখেছিলাম যে তিনি রাইটে চাপছেন, সেখান থেকে তিনি হয়তো ক্রস ডেলিভার করছেন। বাট আজকের ম্যাচে যেটা আমরা বুঝলাম, ইটস অল অ্যাবাউট ভেরি সিম্পল হাইট প্রোফাইল চয়েস। মেসি ইজ দ্য শর্টেস্ট, মাঝখান দিয়ে যখন ঢোকা পসিবল না, তাকে হেডারের জন্য আর ভেতরে পাঠানোর কোনো প্রয়োজন মনে করেন নাই, কারণ অনেকবার বলটা কিন্তু বাউন্স করে ফিরে আসছে, থ্রু দ্য মিডল অ্যাটাক হচ্ছে না। হোয়াট দে ডিড, মেসিকে বলেছে ইউ গো অ্যান্ড বি দ্য প্রোভাইডার, আর কোনো ভেতরে ঢোকার দরকার নেই, ভেতরে আমাদের টল প্লেয়ারদের পাঠাতে থাকি, ম্যাকঅ্যালিস্টার, এনজো সবাই মিলে ঢোকা শুরু করেছেন। সো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে খুব সিম্পলি চিন্তা করে, লেম্যান থিঙ্কিং, কিন্তু এটা অসাধারণ কোনো ট্যাকটিক্যাল জিনিয়াস লাগবে না, এবং আপনি মেসির কাছ থেকে তো ভালো ক্রসেস এক্সপেক্ট করতেই পারেন ফ্রম বোথ রাইট অ্যান্ড লেফট ফুট। সো ওই জায়গাটায় অ্যাটাক ওয়াইজ মেসিকে আসলে ডান দিক থেকে সাপোর্টটা দিতে হয়েছে। বাঁ দিক থেকে যেটা টালিয়াফিকো সুন্দর করে যাচ্ছিলেন, ওই অভাবটা ডান দিকে ছিল, বাট মেসিকে সেদিকে চাপিয়ে দিয়ে স্ক্যালোনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং ভেরি সিম্পল থট প্রসেস, যেটার একটা আউটপুট আমরা দেখলাম। মানে দিস ইজ ভেরি সিম্পল ফুটবল, অসাধারণ ট্যাকটিক্সের পসরা সাজিয়ে বসেননি, সিম্পল ফুটবল খেলে তিনি ম্যাচটা কিন্তু বের করে নিয়ে গেছেন। মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, রিচি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন এখানে? জি ভাইয়া, আর্জেন্টিনার এই টিমে রাইট উইং নিয়ে সমস্যা পুরো বিশ্বকাপ জুড়েই যে কয়েকটা ম্যাচ হয়েছে দেখছি, এটার পেছনে আমার অন্যতম কারণ মনে হয় আমাদের ডিমারিয়া না থাকার কারণে সেই ব্যাপারটা জমছে না। এখনো আমাদের আর্জেন্টিনার টিমে ডিমারিয়া যেই ইম্প্যাক্টটা ফেলতো, এখনো কোনো প্লেয়ার সেই ইম্প্যাক্টে ফেলার মতো
অবস্থা এখনো তৈরি হয় নাই। সো আমরা পুরো বিশ্বকাপে কেন জানি দি মারিয়াকে অনেক বেশি মিস করছি। হ্যাঁ, একটা সময় মানুষ অবসর নিতে হবে, মেসিকেও হয়তো নিতে হবে, বাট 22 বিশ্বকাপে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলেছে। Final 14 ফাইনাল তো, আর 14 ফাইনালটা হেরেছিলই অর্ধেক 60% থেকে 70% রিজনই ছিল দি মারিয়া সেই ম্যাচে খেলেছিল না। যদি খেলতো হয়তো আমাদের অলরেডি মেসি হয়তো দুটো বিশ্বকাপ দেখতে পাই। বড় ম্যাচে এইটা ইম্প্যাক্ট করতে পারে কিনা যে ডিমারিয়ার পটেনশিয়াল ব্যাকআপটা না হওয়া আর্জেন্টিনাতে? ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট ফেলবে। আসলে ওভার দ্য টাইম কিন্তু আমরা যদি দেখি অন্যান্য দলেও বা আর্জেন্টিনাতেও কিন্তু মানে একটা স্পেসিফিক প্লেয়ার কেন্দ্রিক যদি হয়ে যায় এবং সেই প্লেয়ারের যদি অল্টারনেটিভ না আসে, তাহলে এই জায়গাগুলো কিন্তু যে ভ্যাকেন্সিটা তৈরি হয় এটা কিন্তু বড় ম্যাচগুলোতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আমরা যদি আজকের এখানে দেখি যে দুই ফুল ব্যাক যখন ওভারল্যাপ করে উইং থেকে ক্রস তুলতে থাকেন, তখন কিন্তু একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেখানে কিন্তু কাউন্টার অ্যাটাকটা হয়েছে, যেখান থেকে কিন্তু মিশর গোলগুলো বের করে নিয়েছে। সো এইখানেও আমার মনে হয় একটু মানে প্রেশার ক্রিয়েট করতে গিয়ে নিজেদের সেকেন্ড গোল খাওয়াটা এটা আসলে একটু মানে পিছনে ফেলে দিয়েছিল। কাউন্টার অ্যাটাকটার সময় সেকেন্ড গোলটা কোথায় ছিল সবাই? আপনি খেয়াল করবেন যার কাছ থেকে বল নেওয়া হয়েছে তার নাম লিসান্ড্রো মার্টিনেজ। একে তো প্রথম যে গোলটাতে ফাউল কাউন্ট করা হয়েছিল সেটাও লিসান্ড্রো মার্টিনেজই ছিলেন, দ্বিতীয় যে গোলটা ফেয়ারলি দিয়েছেন জিকো সেখানেও কিন্তু লিসান্ড্রো মার্টিনেজই উপরে চলে গেছেন। এবং এই ধরনের পরিস্থিতিতে একজন সেন্টার ব্যাক যখন প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার কাছাকাছি চলে গেছেন, বিশাল একটা স্পেস কিন্তু তিনি ফেলে গেছেন পেছন দিয়ে। সো এটা একটা প্রবলেম। আর আরেকটা বিষয় যেটা, দুটো জিনিস আমার মনে হয় আমরা বুঝতে পারলাম এই আর্জেন্টিনা দলটার ব্যাপারে। এক, যদি আপনি ক্রস দিতে থাকেন তাদের পেনাল্টি এরিয়ার ভেতরে, তাদের দুই সিবির একজন যদি হন লিসান্ড্রো মার্টিনেজ, তাকে কিন্তু আপনি এরিয়ালে বিট করতে পারবেন। সেটা কিন্তু ইজিপ্ট তাদের প্রথম গোলটা দিয়ে দেখিয়ে দিয়েছে। লিসান্ড্রো তার পজিশনেই ছিলেন, কিন্তু শুধুমাত্র হাইট প্রোফাইলের কারণেই তিনি আসলে হেরে গেলেন, সেই হেডারটায় পারেননি। দ্বিতীয় যে গোলটা হয়েছে সেই জায়গায় আপনি দেখবেন আর্জেন্টিনা যদি প্রেস করে প্রতিপক্ষের হাফে চলে যায়, ডু দে হ্যাভ দ্য রিকভারি পেস টু কাম ব্যাক? মোহাম্মদ সালাহ কিন্তু একাই বলটা ক্যারি করে নিয়ে চলে গিয়েছিলেন সেকেন্ড গোলটার সময়, এবং তারপর দুটো পাসেই গোলটা বের হয়ে এসছে, জিকোর পা থেকে ফাইনাল শটটা এসছে। সো এই ধরনের কিছু কনসার্ন আর্জেন্টিনার ডেফিনেটলি থাকবে বড় টিমের এগেইনস্টে। কলম্বিয়া তো এটা দেখেছে, তারা বুঝতে পারছে, সুইজারল্যান্ডও দেখেছে, তারাও বুঝতে পারছে আজকে তো তাদের খেলা আছে রাত দুটোয়। এই দুটো দলই একই চেষ্টা করবে, আইদার ক্রসেস ইনটু দ্য বক্স লিসান্ড্রোকে টার্গেট করে যদি তিনি স্টার্টিং 11-এ থাকেন, এবং সিট ব্যাক করে কাউন্টারে যাওয়া যদি আর্জেন্টিনা হাইলাইনে চলে আসে। এই দুটো জায়গায় আমার মনে হয় আর্জেন্টিনার একটু চিন্তা করতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে। ফর এক্সাম্পল, একজনকে অন্তত থাকা লাগবে পেছনে যিনি অ্যাটলিস্ট রিকভার করতে হেল্প করতে পারেন। পুরো দল একসাথে উঠে গেছে, একটু ডেসপারেটই ছিল আর্জেন্টিনা, দেওয়ার 1 গোল ডাউন যখন তারা দ্বিতীয় গোলটা খায়। বাট ওই যে কুইক ফাস্ট রানার্স যদি থাকে, লুইস ডিয়াজ সাপোজ দৌড়ে যাচ্ছেন একটা কাউন্টারে, তিনি লিড করছেন, ভেরি ডিফিকাল্ট তাকে ঠেকানো। সো দে হ্যাভ টু বি মাইন্ডফুল অফ দ্যাট। আজকে কিন্তু কিছু ব্রিটলস দেখেছি আমি, সাধারণত আর্জেন্টিনাকে এই ডিফেন্সিভলি আউট অফ স্ট্রাকচার কম দেখি, আজকে তারা ডেসপারেট হয়ে গেছিল একটা গোল খাওয়ার পর। সো স্ট্রাকচার খানিকটা ভেঙেছে, ওই জায়গাটা আবার তাদের ফিরতে হবে অন্তত। হাউ গুড ওয়াজ ইজিপ্ট? আমরা তাদেরকে একটু আন্ডারস্টিমেট করে ফেলছি কিনা, তাদের খেলা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই, হাউ গুড ওয়াজ দে? অসাধারণ, অসাধারণ। আমি টু বি অনেস্ট এক্সপেক্ট করিনি ইজিপ্টের কাছ থেকে এই পারফরমেন্স, এবং ডেফিনেটলি সব চোখ সালার দিকে থাকলেও সালার অফকোর্স একটা পারফরমেন্স ছিল। বাট আপনি যদি চিন্তা করেন তাদের গোলকিপারের কথা, তিনি আসলে যা করেছেন, একটু আমরা দেখবো। মুস্তফা শোবের, তার বাবা তিনি নিজেও ইজিপ্টের মেইন টিমের কিপার ছিলেন, 1990 সালের ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন ইটালিতে। তার ছেলে এখন 2026-এ এসেছেন, এবং শুরুটাই তার হয়েছে আসলে মেসির ওই পেনাল্টিটা সেভ করার পর। সো সেভ যখন করেছেন তারপর থেকে মনে হলো তাকে ভেদ করে যেন বলটা যাবেই না সামহাও। সো দিস ওয়াজ জাস্ট দ্য ফার্স্ট। এরপর দুটো নিশ্চিত সুযোগ, ক্লিয়ার কাট চান্সেস ফ্রম হুলিয়ান আলভারেজ একটা, ম্যাকঅ্যালিস্টারের হেডার একটা, দুটো তিনি ঠেকিয়েছেন। মানে বোঝা যাচ্ছিল যে তিনি একদম ছন্দে আছেন, ফর্মে আছেন, অনেকটা ভোজিনিয়া লেভেলের একটা জায়গায় তিনি আজকে ছিলেন মেন্টাল স্পেসে। এবং নরওয়ের আইল্যান্ডের সঙ্গেও কম্পেয়ার করা যেতে পারে, ব্রাজিলের এগেনস্টে যিনি অসাধারণ পারফর্ম করলেন ওই পেনাল্টি ঠেকানোর পর। সো তিনি একজন। আপনি যদি রাইট উইংয়ের কথা বলেন, সেখানে হাইসাম হাসান যেই গোলটা বাতিল হয়ে যায়, যে সোলো রানটা নিয়েছেন, আমার তো সন হিউন-মিনের কথা মনে পড়ছিল। টটেনহামের হয়ে তিনি একবার গোল অফ দ্য সিজন করেছিলেন, যেখানে তার হাফ থেকে একা দৌড়ে গিয়ে তিনি ফিনিশ করেছেন। এই লোক যতক্ষণ মাঠে ছিলেন তটস্থ হয়েছিলেন, ওই তালিয়াফিকো ওঠার পর তিনি তটস্থ ছিলেন যে কখন নামতে হবে, কখন কি করতে হবে। ম্যাকঅ্যালিস্টার এসে ফাউল করছেন তাকে, পারেদেস এসে ফাউল করছেন তাকে, ইনফ্যাক্ট তাকে ফাউল করেই কিন্তু ফ্রিকিকটা ইজিপ্ট পায়, যে ফ্রিকিক থেকে অ্যাকচুয়ালি তারা হেডারে গোলটা দিয়েছে। সো দিস ম্যান, আমার মনে হয় তিনি মাত্র স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের একটা টিমে খেলছেন, রিয়াল ওভিয়েদো। হি মেবি ডিজার্ভস আ বেটার প্লেস। মানে তাকে পরবর্তীতে সাব করে ফেলা হয়েছিল ইজিপ্ট, ওই 2 গোলের লিড নেওয়ার পর তারা ভাবছিল যে একটু ডিফেন্সিভ হই, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টার্স। এবং জিকো
মানে ফ্যান্টাস্টিক। দুটো ফিনিশ ছিল তার, একটাতে তো গেঞ্জি খুলে ফেলেছিলেন, বাট আলটিমেটলি ওটা যেহেতু মানে ফাউলের জন্য কেটে গেছে, তাকে কিন্তু ইয়েলো দেওয়া হয়নি ফর ওপেনিং দ্য শার্ট, বাট পরবর্তীতে ডিজার্ভিংলি তিনি আসলে গোলটাও পেয়েছেন। সো আই লাইক দ্যাট যে তিনি তার ডিজার্ভিং গোলটা পেলেন, মেসিও তার ডিজার্ভিং গোলটা পেয়েছেন, মানে পেনাল্টি মিস করার পরও হি কেম ব্যাক উইথ আ ফ্যান্টাস্টিক একটা গোল। ছোট্ট বিরতি নেব, সেই বিরতির পর আবারও কথা বলতে চাই মেসির পেনাল্টি মিস নিয়ে আলাদা করে কথা বলতে চাই। বাদিকেই কেন জানি মেসি খালি পেনাল্টি মিস করেন, অনেকগুলো হিস্ট্রি কিন্তু আছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক পেনাল্টি মিস মেসি করেছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছে। আবার আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। মেসি কেন পেনাল্টি মিস করার ইতি এবং সেটা বাদিক থেকেই কেন? হ্যাঁ, বরাবরই মেসি যতগুলো আমরা পেনাল্টি শুট আউট দেখিও বেশিরভাগই লেফটেই দেয়। এটা মেবি যারা প্রতিপক্ষ থাকে তাদের গোলকিপাররা তো অবশ্যই টার্গেট থাকে মেসির পেনাল্টি শুট আউট আটকাবো, তো তারা মেসিকে অনেক বেশি রিড করে। এ কারণেই মেবি আগে থেকেই মেসির শুটটা কোন দিকে যাবে সেটা আইডিয়া করে ফেলতে পারে, অ্যান্টিসিপেট করে ফেলে। আপনি কিছু অ্যাড করতে চান যে বাদিকেই কেন মিস করে মেসি? মেসি আমি দেখেছি উনি যেগুলো বাদিকে মারেন এগুলোর হাইটটা কম থাকে। সো ইয়েরা যখন গোলকিপার যখন ডাইভ দেন বাদিকে, তখন কিন্তু এটা ওনারা ইজিলি রিচ করতে পারেন। সো ওনার বাদিকের মারাটা আপনি খেয়াল করলে দেখবেন যে হাইটে ওনারগুলো যাচ্ছে এটা অনেক অনেক লো হাইটে যাচ্ছে। এই জিনিসটা থেকে যদি উনি একটু ইমপ্রুভ করতে পারেন, আমার মনে হয় এখানে এই গোলগুলো বের হয়ে আসবে। তার তো গোল এমনি চলে আসে। তা ঠিক, কোন অ্যানালিসিস আছে কিনা এই জায়গাটায়, বাদিকেই কেন মিস করেন? স্পেসিফিক কোনো অ্যানালিসিস নাই, একটা বিষয় খুব ন্যাচারাল। যেমন আপনিও যদি একটা পেনাল্টি নিতে যান, আপনি যদি একজন রাইট ফুটেড হন, আপনি কিন্তু আপনার লেফটে মারবেন। মেসিও লেফট ফুটেড হিসেবে তিনি কিন্তু কিপারের লেফটে মারছেন, মানে ন্যাচারাল অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা প্রপার। আপনাকে পাটা খুলতে হবে যদি আপনি অন্য সাইডে মারতে চান, এবং ন্যাচারালি যদি বলের উপর পা চালান তখন কিন্তু যেই সাইডটা ন্যাচারালি যায় মেসি ওই সাইডেই বেশিরভাগ সময় ট্রাই করছেন। বাট জিনিসটা হচ্ছে আপনি যদি এমবাপে কিংবা হ্যারি কেনের পেনাল্টির সঙ্গে বা ইভেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পেনাল্টি প্যাটার্নের সঙ্গে মেসিটা কম্পেয়ার করেন, তারা কিন্তু পাওয়ারে অনেক বেশি জোর দেন। আইদার পাওয়ার অর একেবারে মাটিতে কামড়ানো, একেবারে একদম কোনায় মারতে হবে, দুইটার একটা কাজ আপনার করতে হবে। আইদার পাওয়ারফুল খেলতে হবে, নাহলে একদম লো মাটিতে নামিয়ে কোনায়। মেসির সামহাও তিনি আসলে চিপ ধরনের একটা শট নেন, সেটার মধ্যে পাওয়ার খুব বেশি কিন্তু জেনারেট করেন না, যে কারণে তার যে ওপেন প্লেতে যে ভলিতে গোল দিয়েছেন ওটার পাওয়ার দেখে সবাই অবাক হয়ে গেছে, কারণ লিটারেলি কিপারের হাত ছিদ্র করে চলে গেছে মনে হলো। সাধারণত তিনি যেই স্টাইলে কিকটা নেন ওখানে পাওয়ারের খানিকটা অভাব থাকে, সো হি হ্যাজ টু রিলাই অন অ্যাকিউরেসি, এবং তার ন্যাচারাল অ্যাঙ্গেলটাই মোস্টলি ওই দিকেই, সো মারতে থাকেন আর কি। এখন জিনিসটা হচ্ছে ইনাফ কর্নারে যদি তিনি মারতে পারেন তাহলে কিপার সঠিক জায়গায় ডাইভ দিয়ে ধরতে পারবেন না। ওকে পারভেজ, 2 মিনিট সময় বাকি আছে আমাদের। খুব ইম্পর্টেন্ট অ্যানালিসিস যেটা আসলে প্রয়োজন, কলম্বিয়ার সঙ্গে যদি বাই চান্স আর্জেন্টিনার খেলা পড়ে, হোয়াট মাইট বি দ্য স্ট্র্যাটেজি? মেসিকে সেভ রাখা, সেক্ষেত্রে দীপলকে আসলেই মেসির বডিগার্ড থাকবেন কিনা ওই দিনটাতে? হ্যাঁ, সামওয়ান উইল বি ভেরি ক্লোজ টু হিম ফর শিওর, এবং মেসিকে আসলে বিভিন্নভাবে ফাউল করা হবে, মানে তার সঙ্গে একজন রেখে দেওয়া হবে কলম্বিয়ান। আমি প্রিটি মাচ শিওর একজন তার সঙ্গেই থাকবেন, ম্যান মার্কার যেটা বলে সেই কাজটা মেসির সঙ্গে হবে। তবে আমার মনে হয় যে কলম্বিয়া তারা নিজেরাও খুব বেশি পজিশন বেস ফুটবল খেলে না, সো আর্জেন্টিনা যদি সেফলি বলটা নিজেদের কাছে রাখতে পারে, তাদের যে মিডফিল্ড স্ট্রাকচার দে ক্যান ইজিলি কিপ দ্য বল। আজকে যেমন হয়েছে তারা করছিল, বাট অ্যাটাকও তো করা প্রয়োজন। যখন অ্যাটাক করতে গিয়েছে তখন একটু সমস্যা তারা ফেস করেছে থ্রু দ্য মিডল, বাট কলম্বিয়ার এগেনস্টে মনে হয় তারা এনাফ সংখ্যক স্পেসও পাবে যে ধরনের ফুটবল তারা খেলে। সো আই ফিল যে মেসিকে বাঁচানোটা একটা পলিসি হবে, বাট হি নোজ হাউ টু গেট আউট অফ দ্যাট। মানে তারা রিসেন্ট কোপা আমেরিকা খেলেছে, কলম্বিয়ার সঙ্গে তাদের অহরহ খেলা হয়, চেনা পরিচিত টিম। কলম্বিয়াও জানে আর্জেন্টিনার স্ট্রেংথ কি, অ্যান্ড সেম গোজ ফর আর্জেন্টিনা। সো ওই সেন্সে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ব্যাটেল হবে। কলম্বিয়া কোনো চেঞ্জ আনে কিনা সেটা দেখতে হবে তাদের অ্যাপ্রোচে, মানে সবাই তো জানেই যে তারা এইভাবে খেলে, সো লেটস সি তারাও কোনো নতুন কিছু আনে কিনা। লিচি একটা ভয়ের জায়গা আছে কিনা কলম্বিয়া ডার্টি ফুটবল খেলে? এটা আমার কাছে খুবই ভয়ের একটা ব্যাপার অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হিসেবে, কারণ আমি যখন 14 সালে নেইমারের মানে ফিজিক্যাল যেই আঘাতটা, ইনজুরিটা হয়েছে, ফুটবল 20 বছর পিছিয়ে গেছে আসলে এরপর থেকে। হ্যাঁ, এবং মানে ওর যেই সেই আঘাতটা পেয়েছিল, সেই আঘাত থেকে, ইনজুরি থেকে কিন্তু আজ পর্যন্ত সেই কোনো না কোনোভাবে সাফার করে যাচ্ছে। আমার কাছে মনে হয় নেইমারের ক্যারিয়ারটা সেই ম্যাচেই, সেই দিনেই অর করে যাচ্ছে। আমার কাছে মনে হয় নেইমারের ক্যারিয়ারটা সেই ম্যাচেই, সেই দিনেই মানে অর্ধেকেরও বেশি শেষ হয়ে গিয়েছিল। এবং যখনই কলম্বিয়ার সাথে কোপা আমেরিকা হোক বা ফ্রেন্ডলি ম্যাচ হোক, যখনই খেলা হয়, আমি জাস্ট মানে কি বলবো, আল্লাহর কাছে দোয়া করি যেন মেসি সেফ থাকে,
ম্যাচ জিতে বের হয়ে আসুক, বাট মেসি যেন সেফ থাকে, যেহেতু দুইটি দক্ষিণ আমেরিকার দেশ, তো ওকে, তারা জানে। আমাদের 30 সেকেন্ড সময় বাকি আছে। লাস্ট কোপা আমেরিকার ফাইনাল যদি চিন্তা করি, 66 মিনিটে মেসি কিন্তু উঠে গিয়েছিলেন বিকজ অফ ইনজুরি। সো আলটিমেটলি কলম্বিয়ার সঙ্গে ম্যাচ, মেসিকে সেফ রাখাটা আর্জেন্টিনার বাড়তি একটা দায়িত্ব কিনা? অবশ্যই এটা আপু যেটা বললেন যে আমরা যদি 14 সালের সেই নেইমারের সেই পিঠের ইনজুরির কথা যদি আমরা চিন্তা করি, আজ মানে নেক্সট ম্যাচ যদি কলম্বিয়া উঠে আসে, যেহেতু একটা ম্যাচ আজকে বাকি আছে, আমরা ধরে নিচ্ছি কলম্বিয়া উঠে আসবে সুইজারল্যান্ডের সাথে, তাহলে কিন্তু এটা টাফ হবে। সো আমি প্রেফার করবো সুইজারল্যান্ড আসুক, যাতে একটু ইজি স্পেস পায়। আজকের ম্যাচের প্রেডিকশনটা জেনে শেষ করবো। সুইজারল্যান্ড কলম্বিয়া কি মনে হয় কে জিতবে? আমি 2-1 কলম্বিয়ার পক্ষে। কলম্বিয়ার পক্ষে। আপনি? কলম্বিয়াই যেভাবেই হোক, শারীরিক খেলা দিয়ে হোক বা যেভাবে মারপিট করে হোক বের হয়ে আসবে আশা করছি, বাট না আসুক, সুইজারল্যান্ড আসুক, এটা চাচ্ছি। পারভেজ? সুইজারল্যান্ড ইজ উইনিং দিস ম্যাচ, 2-1 গোলে তারা জিতবে এবং বেটার টিম হিসেবেই জিতবে বলে আমার ধারণা। এইটা যদি না হয়, কালকে আপনি আমাকে খাওয়াবেন, whatever it is, আপনি লেট নাইটে গুলশান বনানী যে কোনো জায়গায় মানে খিচুড়ি পাওয়া যায়, আপনি আমার কাছে চলে আসবো কিন্তু সবাই সে জায়গায় যুক্ত হবো। এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যারের আয়োজনে। যখন শুরু করেছিলাম ম্যাচ চলছিল, যখন শেষ করছে আর্জেন্টিনার 3-2 গোলের জয় নিয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।